ক্রাইম ব্রাঞ্চের যে রিপোর্ট অনুসারে তারা মানে রেপের যে ঘটনাগুলো ওরা পর্যবেক্ষণ করে দেখেছে যে যারা রেপের শিকার হয় অধিকাংশই তারা রেপের আগে কিছুবার রেপিস্টদের কাছ থেকে মানে হ্যারাসমেন্টের শিকার হয় এবং হ্যারাসমেন্টের পরে তারা রেপ হয়। এখন মানে আফগানিস্তানে যে নারী এখন বলা হচ্ছে যে আফগানিস্তানে রেপ অনেক বেশি হয় কিন্তু তারা রিপোর্ট করতে পারে না। এখন যেহেতু রিপোর্ট বলছে যে রেপের পূর্বে তারা হ্যারাসমেন্টের শিকার হয়। এখন আফগানিস্তানে নারী পুরুষের অবাধে মেলামেশা করা, সাক্ষাৎ করা নিষিদ্ধ। সুতরাং তার আগে তো আগে হ্যারাসমেন্ট হতে হবে, তারপর রেপ হবে। সেখানে যদি না, না, হ্যারাসমেন্টই আগে হ্যারাসমেন্ট এ যে হতে স্টেজটা হবে, না পার করে তাহলে রেপ কিভাবে হ্যারাসমেন্ট এ ঘটবে? হ্যারাসমেন্ট এ যে হতে হবে এটা তো খুবই ফালতু কথাবার্তা বলতেছেন ভাই। মাদ্রাসায় যে ছাত্ররা মানে ধর্ষণের শিকার হয়, আ তো ১ম এ কি হ্যারাস করে? মাদ্রাসায় যে মাদ্রাসায় মানে বলাৎকার হয় যে আপনাদের বড় হুজুরেরা যে রাতের বেলা বা ছেলেটারে সুন্দর দেইখা ছেলেটারে রাতের বেলা তেল মালিশ করানোর জন্য রুমে নিয়ে যায় রাইখা, হচ্ছে কি আগে হ্যারাস করে? হ্যারাস যে করবেই, এটার কি কোনো ইয়ে আছে? যে আগে কয়েকদিন হ্যারাস করবে, তারপরে গিয়া রেপ করবে। এরকম এগুলা পাইছেন কোথায় ভাই? এগুলো কোন ডেটা থেকে বলতেছেন? না, এটা হচ্ছে এই ক্রাইম পেট্রোল দেখেন কি আপনি? ভাই ক্রাইম পেট্রোল তো ভাই কোনো অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন না। না, ওইখানে ওই চ্যানেলে অনেক সময় মানে ক্রাইম রিপোর্ট বের হয় এবং সেটা মানে উফ! প্রতিষ্ঠানের ভাই বা আপনার তাদের জ্ঞানের উৎস মানে যদি অথেন্টিক ভাই আপনার জ্ঞানের প্রতিষ্ঠান উৎস থেকে। যদি ক্রাইম পেট্রোল হয় তাহলে তো ভাই আলোচনা করাটা আপনার সাথে মুশকিল। না, আমি আমার না, আমার মানে জ্ঞানের আমার উৎসটা না কিন্তু। পড়ালেখা বা জানার উৎস মোটেও ক্রাইম পেট্রোল না। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি যে আ পৃথিবীতে যে ধর্ষণগুলা হয় সেই ধর্ষণগুলার অধিকাংশ হয় হচ্ছে গিয়ে ফ্যামিলির মধ্যে, ফ্যামিলি মেম্বারদের দ্বারা। এটা সারা পৃথিবীতে সত্য। যে মামা ছোট থেকে শুরু হয় যে জিনিসটা ফ্যামিলির ভিতরে এই ধরনের ঘটনা সবচাইতে বেশি ঘটে। এখন ফ্যামিলির ভিতরে চাচা, মামা, খালা, আবার ফুপু, ফুপা, তারপরে এই টাইপের দাদা, তারপরে মামার বন্ধু বা ভাইয়ের বন্ধু যারা ঘরের ভিতরে এক্সেস আছে, তাদের দ্বারা এই ধরনের ঘটনা সবচাইতে বেশি ঘটে। এখন আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই যে ইসলামী শরীয়তে আ ধর্ষণের শাস্তিটা কি? যদি একটু বলতেন। মানে এটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এইটার শাস্তি মৃত্যুদণ্ড না। ইসলামী শরীয়তে যে শাস্তিটা আছে, সেই শাস্তিটা কিসের উপর নির্ভর করে? ওটা মানে ওটা প্রমাণিত হওয়ার উপর নির্ভর করে। প্রমাণটা হয় কিভাবে? প্রমাণ হয় মানে ৪ জন আই উইটনেসের দ্বারা। আচ্ছা, ৪ জন আই উইটনেস এটা হচ্ছে হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। ইসলামী শরীয়তে ৪ জন প্রাপ্তবয়স্ক, সুস্থ সজ্ঞান, সত্যবাদী পুরুষ সাক্ষী সাক্ষ্য দিতে হবে এমনভাবে যে তারা একদম সুরমা শলাকার ভিতরে সুরমাদানি ঢুকে যেতে দেখেছে। এইভাবে তাদের একই বৈঠকে তাদের ৪ জনের এই সাক্ষ্যটা দিতে হবে। তাই না ভাই? এটাই তো শরিয়া আইনে বলা আছে। আপনি চাইলে জি, আমি রেফারেন্স বের করে দেখাবো। আমার কাছে জি। রেফারেন্সও খোলা আছে। এবং কোনো ডিএনএ টেস্ট বা ভিডিও ক্যামেরাতে ধারণ করা কোনো তথ্য এটা তো ধর্ষণের মামলাতে শরিয়া আদালতে উপস্থাপনযোগ্য না। যেমন এটা ধরেন ইজতেহাদি। এটা হতেও পারে নাও হতে পারে। না, এখানে কিন্তু আমি সৌদি আরবের যে সালাফি আ কমিটি, সালাফিদের যে সবচাইতে সর্বোচ্চ কমিটি, সেই সর্বোচ্চ কমিটির এই বিষয়ে ফতোয়া আছে যে ডিএনএ টেস্ট বা ভিডিওগ্রাফি এই জিনিসগুলা এই ধর্ষণের মামলাতে যেই আ যেইটার শাস্তি মৃত্যুদণ্ড আছে সেই ধরনের ক্ষেত্রে এই জিনিসগুলা প্রয়োগ হয় না। আ এই জিনিসগুলা তখন উপস্থাপন করা যায় না। এইগুলা দ্বারা ইসলামী শরীয়ত কখনো সত্যতার মাপকাঠি হিসেবে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষাগুলাকে গণ্য করে না। এইটা ইসলামে একদম খুবই আ প্রতিষ্ঠিত একটা ফতোয়া যেটা সৌদি আরবের সর্বোচ্চ সালাফি স্কলাররা দিয়েছে। আপনি কি দেখতে চান সেই ফতোয়াটা? জি। আচ্ছা, তাহলে আমি আপনাকে দেখাচ্ছি বের করে। না, আমি ওটা আমার দেখতে কাছেই আছে। চাচ্ছি না এবং আচ্ছা, আমি বের না, করে আমি ফেলছি। বলছি আমি আপনি ওটা একটু আসলে দেখেন। দেখতে চাচ্ছি না। ওরা হয়তো দিতে পারে। আপনি একটু দেখেন তাহলে আচ্ছা আমরা ঠিক একটু আছে, বের দেখাই। করে ফেলেন। আমি দেখছি। এটা হচ্ছে আ জি। হুম, বর্তমান সময়ে সবচাইতে যে বিখ্যাত সালাফি আ ওয়েবসাইট আছে যেটা হচ্ছে শায়েখ সালেহ আল মুনাজ্জিদ যেটা সম্পাদনা করেন। এটা হচ্ছে জি, islamqa.info সরাসরি সৌদি আরব থেকে চালানো হয়। এটার
লেখক এটা যেই ফতোয়াগুলা দেয় তিনি হচ্ছেন বর্তমান বিশ্বে সালাফিদের ভিতরে সবচাইতে এবং সমস্ত ইসলামের ভিতরে সবচাইতে পুরা ইসলামের ভিতরে সবচাইতে প্রমিনেন্ট যে স্কলার আছে শায়েখ সালেহ আল মুনাজ্জিদ, ওনার ওয়েবসাইট, ওনার পরিচালিত ওয়েবসাইট, জি, এবং এখানে সবচাইতে অথেন্টিক ইসলামের সবচাইতে অথেন্টিক ইয়াগুলাই দেয়া হয়। এখানে জি। যে জিজ্ঞেস করা হয়েছে হাউ ক্যান জিনা বি প্রুভেন, এখানে উত্তর মানে কোয়েশ্চেন করেছে যে এটা ফর উইটনেসেস, ডিএনএ টেস্ট, হুম, আমি কি ডিএনএ টেস্ট আনতে পারবো সায়েন্টিফিক মেথড যেমন ডিএনএ টেস্ট ইনস্টেড অফ ব্রিঙ্গিং ফোর উইটনেসেস, মানে চার সাক্ষীর বদলে আমি কি অন্য কিছু আনতে পারবো কোনো বৈজ্ঞানিক প্রমাণ? তখন এখানে উত্তর দেওয়া হচ্ছে হুম, যে according to Islamic Sharia, zina can only be proven by clear evidence, namely the testimony of four trustworthy and sound witnesses who saw it actually happen, or by confession of guilt, or by the woman becoming pregnant. It cannot be proven by DNA test or by use of cameras and videos in place of the things mentioned above. Allah knows best. এইটার সোর্স হচ্ছে শায়েখ সালেহ আল মুনাজ্জিদ। ডিএনএ জি। টেস্ট যে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না, সেই ক্ষেত্রে সেই বিষয়ে একদম খুবই পরিষ্কার তারা ফতোয়া দিয়ে দিয়েছে। ইসলামিক শরিয়াতে এইটা কখনো ধর্ষণের ক্ষেত্রে বা জিনার ক্ষেত্রে এটা কোনো ক্লিয়ার এভিডেন্স না। এটা এটাকে শরিয়া আদালত এটাকে গ্রাহ্যই করবে না। আ এখন আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতে চাই যে, আ যদি এরকম হয় যে ৪ জন পুরুষ সাক্ষী, এটা কি কখনো সম্ভব যে ৪ জন পুরুষ সাক্ষী নিয়ে একজন মানুষ আ একটা মেয়ে কি ধর্ষিত হতে যাবে ৪ জন পুরুষ সাক্ষী নিয়ে? এটা কি কখনো পসিবল? অনেক সুন্দর আপনি কথা বলছেন। প্রথমত বলি ওখানে লাস্টে লেখা আছে আল্লাহ নো দ্য বেস্ট। আল্লাহ সর্বোচ্চ ভালো জানেন। যেহেতু এটা ইজতিহাদি মাসালা এরা না, মানে এটা না, নিশ্চিতের এটা এটা বিষয়। দ্বিতীয়ত ধরে এটা নিলাম ওয়েট, 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 ওয়েট। এটা ওদের প্রত্যেকটা কথার শেষে প্রত্যেকটা ফতোয়ার ক্ষেত্রে তারা এই জিনিসটা লিখে রাখে, আল্লাহ নোজ দ্যা বেস্ট। এইটা কোনো কথা না। এইটা দ্বারা এটা মিন করে না যে আগে যেটা কইছিলাম সেটা ভুল কইছি। এটা মিন করে না। এইখানে যেই আল্লাহ নোজ দ্যা বেস্ট এটা তাদের প্রত্যেকটা ফতোয়াতে, প্রত্যেকটা জায়গাতে তাদের লেখা থাকে। এইটা তাদের একটা কমন কথা। কিন্তু উপরে এই ফতোয়ার উপরে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে অবশ্যই আল্লাহ নোজ দ্যা বেস্ট। কিন্তু ইসলামী শরীয়ত অনুসারে এই যে ডিএনএ টেস্ট বা মেডিকেল টেস্ট এগুলা গ্রহণযোগ্য না। এই বিষয়টা ইসলামী শরীয়তের ব্যাপার। এইটা আল্লাহর ব্যাপার না। এইটা ইসলামী শরীয়তের ব্যাপার। ইসলামী শরীয়তের ব্যাপার আর আল্লাহর ব্যাপার, মানে আল্লাহ যেটা ডিফাইন করতে পারে, আল্লাহ যে জিনিসটা নির্ধারণ করতে পারে যে এই জিনিসটা পাপ নাকি পুণ্য সেটা নির্ধারণ করতে পারে। কিন্তু ইসলামী শরীয়তের যে মানে ফতোয়াটা এখানে দিয়ে দিচ্ছে সেটা তো পৃথিবীতে এপ্লাই হয় ভাই। সেই জিনিসটা সে আমাদের কাছে বলছে। এইটা তো আল্লাহ নোজ দ্যা বেস্ট এর অপশন নাই। কারণ আমরা অলরেডি জানি যে ইসলামী শরীয়তে এইটাই চালু আছে। সৌদি আরব থেকে শুরু করে বেশিরভাগ ইসলামী শরিয়া আইন যে সমস্ত জায়গাতে আছে সেখানে এই আইনটাই চালু আছে। এই ক্ষেত্রে এই জিনিসটা তো আল্লাহ নোজ দ্যা বেস্ট এপ্লাই হয় না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা ধরে নিলাম মানে সেখানে স্পষ্টভাবে তারা বলছে যে এখানে ডিএনএ টেস্ট বা ক্যামেরা এটা প্রয়োগ হবে না। কিন্তু আত-তাহারিক একটা পত্রিকা আছে ওটাও সালাফিদের এবং এখানে বলা আছে মেডিকেল টেস্ট এটা মানে প্রযোজ্য হবে ওই মানে রেপ ভাই প্রমাণিত হওয়ার ক্ষেত্রে। পত্রিকাতে পত্রিকাতে থাকাটা তো এটা তো হয় না ভাই। পত্রিকাতে পত্রিকা না ওটা পত্রিকা হচ্ছে ওই পত্রিকাটা তো ওটা একটা হচ্ছে রেফারেন্স প্রশ্নোত্তর হিসেবে পত্রিকা। আ প্রশ্নোত্তর পত্রিকা এটা তো রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করতে পারেন না ভাই। কোন একটা জি মানে বলছি যে ওরা মানে ফতোয়া আত্মাহারিক দিয়েছে। ওইখানে ফতোয়াটা কে আত-তাহারিক। দিয়েছে? তাহলে আপনি একটু আমাদেরকে দেখান যে ফতোয়াটা কে দিয়েছে এবং সেই জিনিসটা কোরআন হাদিসের কোন জায়গা থেকে আসলো? কারণ আমি যেটা জানি যে এই আ সালাফি আলেমরা যেই ফতোয়াটা দিয়েছে সেটা সঠিক ফতোয়া। কারণ হচ্ছে গিয়ে আ এই শাস্তিটা যেখানে মানে মৃত্যুদণ্ড হতে পারে, সেই মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কিন্তু ইসলাম খুবই সতর্ক এবং কোন ধরনের এক্সট্রা প্রমাণ সেখানে তারা গ্রহণ করে না। এই জিনিসটা আমি প্রমাণ করতে পারবো। আপনি তাহলে আমাদেরকে সেই ফতোয়াটা দেখান তো যে তারা সেই ফতোয়াটা কোথা থেকে দিল? কোথা থেকে রেফারেন্স নিয়ে সেই ফতোয়াটা দিয়েছে? মানে ওটা তো আমি অনলাইনে পড়িনি। ওটা আমি পড়েছিলাম বইতে এবং ওটা ইজতেহাদি ফতোয়া এবং তারা মানে কি এই ইজতেহাদি রেফারেন্স দিয়েছিল ওটা আমার মনে এটা নেই। তো
এই ফতোয়াটা দিয়ে যদি কেউ থাকে তাহলে ভুল ফতোয়া দিয়েছে। এবং সেই ফতোয়াগুলার কম্পেয়ার করলে এখানে শায়েখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়াটা প্রায়োরিটি পাবে। কারণ তিনি বর্তমান বিশ্বের সবচাইতে বড় সালাফি আলেমদের একজন। এখানে প্রায়োরিটি পাবে সালেহ আল মুনাজ্জিদের ফতোয়াটা। আপনি যেটা বলছেন এরকম কোনো একজন মুফতি, বাংলাদেশের কোনো একজন মুফতি বা ভারতের কোনো একজন মুফতি এরকম ফতোয়া দিয়ে থাকতে পারে। এরকম ফতোয়া দেওয়ার জন্য হাজার, হাজার মুফতি বাংলাদেশে, লাখ, লাখ মুফতি বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে। কিন্তু ভাই যদি কোরআন হাদিসের সঠিক দলিল থেকে এই জিনিসটা আপনি বিবেচনা করেন তাহলে শায়েখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়াটাই প্রায়োরিটি পাবে। আপনি যে ফতোয়াটার কথা বলছেন সেটা প্রায়োরিটি পাবে না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তারা ওই হলো ফটোটা দিয়েছে, বা এই ফটোটা সঠিক না ভুল, আমি ওটা অন্যদিকে যাব। আপনি যে প্রশ্নটা করেছিলেন ওটা আবার রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে ৪ জন পুরুষ সাক্ষী যে জিনিসটা ইসলামে বলা আছে এবং তাদের দেখতে হবে সুরমা দানির ভেতরে সুরমা শলাকা ঢুকে যাচ্ছে এই রকমের অবস্থায় দেখতে হবে। এরকমের অবস্থায় না দেখলে এ এই যেই মেয়েটা বিচার দিতে এসছে সেই মেয়েটারই উল্টা শাস্তি হবে। এই জিনিসটা কি আপনি জানেন কিনা আগে এটা একটু বলেন? হ্যাঁ জি জানি, অপবাদের শাস্তি ওটা হচ্ছে ৮০ বেত্রাঘাত। হ্যাঁ, তাদেরই শাস্তি হবে। এটা মানে আ বিচারক এটা নির্ধারণ করবে যে কতটুক শাস্তি। কিন্তু আপনাকে আমি সেই জিনিসটা একটু দেখাচ্ছি যে পুরুষ সাক্ষীদের ভিতরে মানে শর্তগুলা কি, কি? আ আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। সেই ৪ জন পুরুষ সাক্ষীর কিভাবে এই জিনিসটা প্রত্যক্ষ করতে হবে। একদম স্বচক্ষে আ সুরমা দানির ভিতরে সুরমা শলাকা যেভাবে ঢুকে যায় সেভাবে তাদের এই জিনিসটা দেখতে হবে। আমি এটা দেখাচ্ছি আপনাকে আ ইসলামী আইনে নারীর সাক্ষ্য, ইসলামী আইনের সাক্ষ্য, ইসলামী সাক্ষ্য আইন এই বইটা থেকে আমি দেখাচ্ছি। বইটার নাম হচ্ছে ইসলামী আইন ও বিচার, আ ইসলামিক ল সেন্টার অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ। এবং এখানে যে জিনিসটা বলা আছে আমি আপনাকে দেখাচ্ছি যে আ আচ্ছা, সাক্ষ্যদানের শর্তাবলী দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে সুনান আবু দাউদ শরীফ তাহকিককৃত এটা একটা হাদিস থেকে আগে দেখাই। ৪৪৫২ নম্বর হাদিস। হাদিসটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে হাদিসটা। আচ্ছা। এই যে জেনার অপরাধে ২ জন নারী পুরুষকে নিয়ে আসা হলো। তখন এই যে রাসূলুল্লাহ সাক্ষীদের নিয়ে আসতে ডাকলেন। তারা ৪ জন সাক্ষী নিয়ে এলো। তারা সাক্ষ্য দিল সুরমা শলাকা যেভাবে সুরমাদানির ভেতর ঢুকে যায় ঠিক সেরূপই তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রী লোকটির গুপ্তাঙ্গের মধ্যে ঢুকানো অবস্থা দেখেছে। অতঃপর নবী তাদের রজম করার নির্দেশ দিলেন। মানে এটা হচ্ছে শর্ত তাদের ৪ জনের এটা এইভাবে দেখতে হবে সুরমা শলাকার ভেতর সুরমাদানি। আচ্ছা, আমরা দেখি যে ফতোয়ায়ে আলমগীরি বইটার নাম তো আপনি শুনেছেন, তাই না? ফতোয়া আলমগীরের বইটার নাম শুনেছেন ভাই? জি। ভারতের জি হ্যাঁ মানে শুনেছি। ফতোয়ার ভারতে হচ্ছে গিয়ে ফিকার উপরে সবচাইতে প্রমিনেন্ট গ্রন্থ, ভারতীয় গ্রন্থ। এটার করেছে বাদশাহ জি। আলমগীর। এই বইতে যে জিনিসটা লেখা আছে সাধারণত জিনা তখন সাব্যস্ত হয় ৪ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে হাকিমের নিকট এই মর্মে সাক্ষ্য প্রদান করে অমুক ব্যক্তি জিনা করেছে। এক্ষেত্রে সঙ্গম শব্দ যথেষ্ট নয়। অর্থাৎ এই যদি শব্দ দ্বারা জিনা সাব্যস্ত হবে না। তখন বিচারক জিজ্ঞেস করবে একই মজলিসে জিজ্ঞেস করবে আ জিনা কি বস্তু, কিভাবে জিনা করেছে ইত্যাদি, ইত্যাদি। এইখানে পুরা জিনিসটা পুরা শর্তাবলী দেয়া আছে কিভাবে জিজ্ঞেস করতে হবে। এবার আমরা ইসলামের শাস্তি আইন বইটা থেকে দেখি। ডক্টর আহমদ আলী এই বইটার লেখক। আ তিনি যেই সা সা আ ইয়াগুলা দিয়েছেন, দাঁড়ান একটু। আম আ এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে সাক্ষীদের প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্ক কেউ জিনার স্বীকারোক্তি প্রদান করলে হদ কার্যকর হবে না। সুস্থ বিবেক সম্পন্ন হতে হবে, বাক সম্পন্ন হতে হবে এবং পূর্ণ স্বাধীনতা এখতিয়ার থাকতে হবে। স্বীকারোক্তির সাথে শর্তাবলী ৪ বার স্বীকারোক্তি প্রদান করতে হবে। হানাফি এবং হাম্বলী অভিমত। তাদের মতানুসারে ৪ বারের কম স্বীকারোক্তি দিলে জিনার শাস্তি কার্যকর হবে না। ইত্যাদি, ইত্যাদি। ভিন্ন, ভিন্ন মজলিসে স্বীকারোক্তি প্রদান করতে হবে। আ তারপরে হচ্ছে গিয়ে বিচারকের এজলাসে স্বীকারোক্তি প্রদান করতে হবে। স্বীকারোক্তি সুস্পষ্ট বিশদ বর্ণনা সম্বলিত হতে হবে। স্বীকারোক্তির উপর অটল থাকতে হবে। আ অপরাধ সংঘটিত করার দীর্ঘদিন পরে স্বীকারোক্তি দান করলে হবে না। আ আ কেউ বলেন ৪০ বছর পরে এটা স্বীকার করলে না এটা করা যাবে। যদি অনেকদিন পরেও করা হয় তাহলে এটা কার্যকর হবে, হদ কার্যকর হবে। স্বীকারোক্তি দানকারীকে বক্তব্য প্রত্যাহার করে নেয়ার জন্য উদ্বুদ্ধকরণ এই বিষয়ে যে জিনিস বলা আছে। সাক্ষ্য প্রমাণ। সাক্ষীদের মুসলিম হতে হবে। দেখা যাচ্ছে ভাই সাক্ষীদের সবার মুসলিম হতে হবে। তাই না ভাই? হ্যাঁ এখানে তো লেখা আছে ওটা।
আচ্ছা। তারপর সাক্ষীদের এটা কি বয়ঃপ্রাপ্ত এটা কি আলমগীরের বইয়ে? ফতোয়া না, এটা আলমগীরই? আলমগীর না, এটা বাংলাদেশের বা বা ইসলামী শাস্তি আইন এই বই থেকে দেখাচ্ছি। ডক্টর আহমদ আলী এই বইটা লিখেছেন। উনি একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ। আ ইসলামী আইন এখানে তিনি তুলে ধরেছেন যে সাক্ষীদের কি হইতে হবে। সাক্ষীদের মুসলিম হতে হবে, অমুসলিমের সাক্ষ্য এখানে গ্রহণযোগ্য না। সাক্ষীদের বয়ঃপ্রাপ্ত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, সাক্ষীদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, সাক্ষীদেরকে পুরুষ হতে হবে। ৪ মাযহাবের ইমামগণের মতে জিনার ৪ জন সাক্ষীর প্রত্যেকেরই পুরুষ হতে হবে। মহিলাদের সাক্ষ্য জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আচ্ছা, সাক্ষীদের সংখ্যা ৪ হতে হবে। সাক্ষীদের বাকশক্তি সম্পন্ন হতে হবে। সাক্ষ্যের সাথে সংশ্লিষ্ট শর্তাবলী একই মজলিসে পেশ করতে হবে। প্রত্যেকটা সাক্ষ্য একই মজলিসে পেশ করতে হবে। সাক্ষীদের সাক্ষ্য সুস্পষ্ট বিশদ হতে হবে। সাক্ষ্য মৌলিক হতে হবে। সাক্ষ্যের সাথে সাক্ষ্যের সাথে পূর্ণ মিল, মানে ৪ জনের সাক্ষ্যের ভিতরে মিল থাকতে হবে। সাক্ষ্যদানে বিলম্ব না করা যাবে না। দ্রুততম সময়ে সাক্ষ্য দিতে হবে। এই শর্তগুলা সাক্ষীর ক্ষেত্রে মানে ধর্ষণের শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে এইটা কি এই ধরনের সাক্ষ্য দেওয়ার পরে কি কখনো মানে ধর্ষণ প্রমাণ করা এটা কখনো সম্ভব নাকি সম্ভব না? জি, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি তার আগে একটু বলি। বাংলাদেশী আলেমদের মধ্যে মাযহাবী সংকীর্ণতাবাদ এবং গোঁড়ামি রয়েছে। এজন্য তাদের অনেক ফতোয়া আমি সমর্থন করি না। বিশেষ করে ফতোয়া আলমগীর। আর আপনি মানে যে প্রশ্নটা করলেন যে এইটা ঘটা কি কোনো সম্ভব নাকি? যে রেপ হওয়ার পর ৪ জন মিলে সাক্ষী দিবে এবং রেপ এটা প্রমাণিত হবে। আসলে যে এই বিষয়টা মানে ঘটা কঠিন। তবে ইসলাম মানে ১ম আলোর রিপোর্ট বলছে ৮০% নারী নির্যাতন কেস সেটা হচ্ছে মিথ্যা। এরকম অনেক রিপোর্ট আছে। এখন হলো অনেক নারী আছে যারা এই আইনের যেহেতু মৃত্যুদণ্ডের সুযোগ নিয়ে অনেক পুরুষকে বিভিন্নভাবে ফাঁসিয়ে তাদেরকে হলো প্রাণনাশ করতে পারে এবং এই যে হলো ৮০% হলো নারী নির্যাতন কেস যে মিথ্যা যে একটা মানে ১ম আলোতে এই আর্টিকেলটা ছাপা হয়েছে এবং এই আইনটার মাধ্যমে একজন নারী সহজে একজন পুরুষকে ফাঁসাতে পারবে না। কিন্তু কিন্তু সরোয়ার ভাই, আমি বুঝতে পারতেছি না। এই বিধানটা তো আল্লাহর কাছ থেকে আসা, তাই না? জি, আল্লাহর কাছ থেকে যদি আসা হয় তাহলে তো সেটার ভিতরে মানবীয় প্রবলেম থাকতে পারে না। আপনি এমনভাবে বলতেছেন কথা আমি বুঝতে পারতেছি না ভাই। আপনি আমাদেরকে একটু বুঝায় বলেন। আমি যেটা মনে করি যে আল্লাহর কাছ থেকে যদি কোনো আইন এবং ব্যবস্থা আসে সেইটা থেকে কোনো ব্যক্তি আ হয়ে যাবে, বিনা বিচারে চইলা যাবে, সেটা তো হইতে পারে না। আল্লাহ নিশ্চয়ই এমন সিস্টেম দিবে, এমন আইন দিবে যেটার ভিতর থেকে মানে যারা দুষ্ট লোক তারা বাইরিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক এমন জি, একটা আইন দিল, এমন একটা বিধান দিল, ৪ জন পুরুষ সাক্ষী। আমি তো বাস্তব জীবনে এরকমের কখনো এটা সম্ভব না যে ৪ জন পুরুষ সাক্ষী আইসা ৪ জন পুরুষ সাক্ষী যদি এখানে উপস্থিত থাকে, যারা সুরমা শলাকার ভিতরে সুরমাদানির ভিতরে সুরমা শলাকা ঢুকতে দেখছে, এই অবস্থায় যদি কেউ প্রত্যক্ষ করে থাকে তাহলে তো সেই বেটা নিশ্চয়ই ওই ধর্ষকের মানে দোস্ত বন্ধু। তারাও ধর্ষক, তারাও ধর্ষকের অন্তর্ভুক্ত হবে। আমি তো এই রকমের কোনো কেস চিন্তাই করতে পারি না যে ৪ জন পুরুষ সাক্ষী চারপাশে বইসা দেখতাছে। আচ্ছা, ৪ জন পুরুষ সাক্ষী হুদাই দেখতাছিল কেন ভাই? তারা কি মানে ম বাঁচানোর চেষ্টা করবে না? ৪ জন তাগড়া বেটা মানে দাঁড়ায় আছে চারপাশে। তারা বাঁচানোর চেষ্টা করবে না? বাঁচানোর চেষ্টা না কইরা তারা কেন ধর্ষণটা দেখলো বইসা আবার সাক্ষী দিতে আইলো? এইটা তো ভাই একটা জি, অদ্ভুত কথা, অদ্ভুত আইন, অদ্ভুত, মানে এরা মানে মানব ইতিহাসে তো এই রকমের অদ্ভুত আইন থাকা আছে। আর কয়টা আছে আমি আমার খুঁজে দেখতে হবে আরকি। এটা তো এই রকমের আইন তো মানে খুবই হাস্যকর এবং খুবই অদ্ভুত। এটা তো কখনো কোনো মেয়ে জি, রেপ কেসে শাস্তি পাবে না। এটা তো জি, শাস্তি পাওয়া আমি সম্ভবই না। ৪ জন পুরুষ সাক্ষী জি, কিভাবে পাওয়া সম্ভব? ওই মেয়ে কিভাবে কোত্থেকে জোগাড় করবে ৪ জন পুরুষ সাক্ষী যে রেপ হইছে? একটা জি, সাক্ষী আমি পাওয়াই সম্ভব না। একটা সাক্ষী পাওয়াই সম্ভব না। সেখানে ৪ জন পুরুষ সাক্ষী দিয়া রাখছে। আবার পুরুষ হইতে হইব, মেয়ে হন যাইব না। কেন? ২ টা মেয়ে যদি ঘুরতে যায়, তাও ২ টা মেয়েকে যদি ধর্ষণ করে কেউ, তাহলে আরেকটা মেয়ে সাক্ষী দিতে পারবে না? মেয়ের সাক্ষী এখানে কেন গ্রহণযোগ্য না? আশ্চর্য, মেয়ে কি জি, আমি সাক্ষী কথা দিতে বলি পারবে একটু। না নাকি? আমি বুঝতে পেরেছি হ্যাঁ, আপনার বলেন। প্রশ্নটা। যে আমি এরকম অনেক নিউজ আছে যেখানে যেই হলো বাস রেপ, ট্রেন রেপ সেখানে মানে অনেকজন পুরুষের সামনে মানে একজন রেপ করছে এবং একজন বাধা দিতে গেছে। বাকিগুলা মানে তাকে বাধা দিতে দেয়নি। এরকম যেমন ধরো ভারতে একটা নিউজে দেখছিলাম যে ৫ জন লোক বাসে বসে আছে। এমন সময় একটা মাতাল এসে সেখানে একজন বাচ্চা মেয়েকে রেপ করছে এবং
বাকি ৫ জন তারা সবাই মানে নিশ্চুপ ছিল। তারা কেউ বাধা দেয়নি। এখানে কিন্তু ৫ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী। এবং আরেকটা বিষয় হচ্ছে যে না, না। হলো ৫ জন ৮০ যেহেতু প্রত্যক্ষদর্শী ভাই, ওয়েট। ৫ জন প্রত্যক্ষদর্শী থাকার পরে তারা কি আবার গিয়ে সাক্ষ্য দিচ্ছে? সে ৫ জন গিয়া? হলো তারা ওই শুধুমাত্র নিউজটা এই পর্যন্তই যে রেপ না। ঘটেছে এবং হলো আমি ৫ আমি জন নিশ্চিত ছিল আমি সেখানে। নিশ্চিত যে সেই ৫ জনকে সাক্ষ্য দিবে না। কারণ সাক্ষ্য এই মামলা মোকদ্দমার ভিতরে বেশিরভাগ লোক যাইতেই চায় না ভাই, হ্যাঁ? ২ নম্বর বিষয় হচ্ছে ৫ ৪ জনের মানে মুসলমান হইতে হবে। কেন ভাই? হিন্দু একজন ব্যক্তি যদি জিনিসটা দেখে সে কি সাক্ষ্য দিতে পারবে না? এটা কেমন আইন যে মানে সাক্ষীদেরকে পুরুষ হইতে হবে? এটা কি টাইপের আইন? আর ওইখানে যদি একটা মেয়ে থাকে তাহলে অসুবিধা কোথায়? মেয়ের সাক্ষ্য কি এখানে গ্রহণযোগ্য না? এই আইনের ভিতরে তো আমি দেখতেছি পদে প্রবলেম। পদে এটা তো প্রত্যেকটা জায়গাতেই এই আইনের ভিতরে প্রবলেম। এই আইনের দ্বারা কোনো ভিকটিম কখনো কোনো সুবিচার পাবে না। আমি এটা গ্যারান্টি দিতে পারি। এই আইন কোনো সভ্য জি, সমাজে চলতে পারে না তো ভাই। জি আমি একটা কথা বলি। ইসলামকে বুঝতে হবে সামগ্রিকভাবে। হাদিসে বলা আছে যে একজন নারী অভিভাবক ছাড়া দূরে যেতে পারবে না। এখন মানে আমি তো সামগ্রিকভাবেই বুঝতেছি তো ভাই। এই আইন যদি সামগ্রিকভাবে বুঝি, এই আইন দ্বারা তো কোনো ধর্ষিত মেয়ে শাস্তি পাবে না কখনো। বরঞ্চ এবং মেয়েটাকেই উল্টা শাস্তি পাইতে হবে। কেউ যদি গিয়ে কমপ্লেইন করে যে আমাকে এইটা করছে, সেই মেয়েটাকেই বেতের বাড়ি মারা হবে। বিচারক সেই মেয়েটাকেই শাস্তি দিবে। তুমি তো সাক্ষী আনতে পারো নাই। তাহলে তুমি অপবাদ দিছো কেন? আমি তো দেখতে পাচ্ছি যে 100% কেসে মেয়েটারই শাস্তি হবে। এমন কোন কেস থাকা খুবই ডিফিকাল্ট যেখানে মেয়েটা একটা সুবিচার পাবে। তার উপরে হওয়া নির্যাতনের সুবিচার পাবে। এই হচ্ছে আপনাদের ভাই ইসলামের আইন, এই হচ্ছে আপনাদের শরীয়তের আইন, এই হচ্ছে আল্লাহর পারফেক্ট আইন। ওয়াও ভাই আমি একটা ওয়াও! কথা বলি। ফ্যান্টাস্টিক আপনি তো ভাই। বললেন যে ২ জন নারী যখন দূরে গিয়ে মানে যদি রেপের শিকার হয় তাহলে একজন নারী কেন সাক্ষী দিতে পারবে না? এখন ইসলাম অনুযায়ী একজন নারী অভিভাবক ছাড়া দূরে যেতে পারবে না। এখন দূরে যদি আরে ঘুরতে ভাই যায় তাহলে এটা তো তাকে পুরুষ ইসলাম অভিভাবক। অনুসারে ভাই এটা তো আইনের ভিতরে ইসলাম অনুসারে যেতে পারবে না। কিন্তু এই ধরনের ঘটনা তো ঘটা সম্ভব, তাই না? এমন হ্যাঁ, তো না ঘটা যে সম্ভব। মেয়েরা ২ টা মেয়ে এ গেটের থেকে বাইরে নিতেছে আর তার পা আটকায়া যাচ্ছে। তা তো না। বাইরে হওয়া তো সম্ভব। যেকোনো ঘটনা ঘটতে পারে। ২ টা মেয়ে একটা পুরুষের একটা লোকের ২ টা মেয়ে আছে। লোকটা একদিন অ্যাক্সিডেন্ট করছে রাস্তায়। তখন লোকটা মানে কোন রকমে তার মেয়েদেরকে ফোন দিছে। আমি অ্যাক্সিডেন্ট করছি। আমাকে হাসপাতালে নিতে হবে।" মেয়ে ২ টা তখন ছুঁইটা বাইর হয়ে গেল। "বাবা কি হইছে বাবা?" আপনি নিজে আপনার কথা চিন্তা করেন। আপনার ২ টা মেয়ে ঘরে একা, আর কেউ নাই ঘরে। আপনি বাইরে কাজ করতে গেছেন, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, বাসায় ফোন করছেন। আপনার মেয়ে ২ টা দৌড়ায় বের হয়ে আসছে। তখন তাদেরকে রেপ করে দিছে। ভাই এইটা তো এমন না যে ভাই আমার ইসলামে আছে মেয়েরা কখনো বের হতে পারবে না। এইভাবে তো হয় না ভাই। বাস্তব জীবনে তো এই জিনিসগুলা এইভাবে কাজ করে না। বাস্তব জীবনে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। অনেক ধরনের ইনসিডেন্ট থাকতে পারে যে ইনসিডেন্টে সেই মেয়েরা বাইরে যেতে পারে এবং বাইরে গিয়ে তারা এমনকি ঘরে এসেও অনেক মানে বদমাইশ আছে। আপনি বাইরে গেছেন, ঘরে এসে তাদেরকে এই কাজটা করে ফেলছে এবং তারপরে আপনার মানে আদালত কি চাইছে? শরিয়া আদালত কি বলছে? যাও ৪ জন পুরুষ সাক্ষী নিয়ে আসো। আপনার মেয়ে ২ টা ৪ জন পুরুষ সাক্ষী কোথায় পাবে ভাই? আপনি নিজের মেয়ের কথা চিন্তা করে একটু উত্তর দেন তো ভাই। দেখেন আমি আপনার হলো কথাটা বুঝতে পেরেছি। মানে আপনি কিন্তু ইসলামী যখন শরিয়া কায়েম হবে তখন তো শুধুমাত্র ২ টা একটা নিয়ম কায়েম হবে না। তখন সেখানে ভাই মানে আমি আপনাকে সম্পূর্ণরূপেই সেটা কায়েম আমরা হবে। আমরা সব বাদবাকিগুলা নিয়ে যদি আপনি আলাদা আলোচনা করতে চান, সেগুলো নিয়ে আলাদা আলোচনা করব। আমি আপাতত এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি। এইখানে তো দেখা যাচ্ছে যে একটা মেয়ে কখনোই আপনি নিজেও বুঝতেছেন, একটা মেয়ে এই যে এই ধরনের নির্যাতনের শিকার হইছে, সে কখনো সুবিচার পাবে না। এটা সম্ভব না। ৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী যারা আবার সাক্ষ্য দিতে আসবে, এরকম আসা সম্ভবই না। আপনি নিজেও এই জিনিসটা রিয়ালাইজ করতেছেন যে ইসলামে আসলে ধর্ষণের কোনো শাস্তিই নাই। একজন ধর্ষক ধর্ষণ কইরা ড্যাংডাঙায়া আপনার মেয়েদের সামনে দিয়ে বাইরা যাবে। আপনার মেয়ে কিচ্ছু করতে পারবে না। এমনকি বিচারও দিতে পারবে না। বিচার দিলে উল্টা তার শাস্তি হবে। কারণ আপনার ইসলামী আইনে আছে যে ৪ জন পুরুষ সাক্ষী আনতে না পারলে তাকেই উল্টা শাস্তি পাইতে হবে। ভাই আপনি নিজেও বুঝতেছেন কিন্তু আপনি স্বীকার করতেছেন না। এই হচ্ছে আপনার আল্লাহর পারফেক্ট আইন। যেই আইন দিয়া একটা মানে সারা পৃথিবীতে আল্লাহ পাক ধর্ষণকে যা বৈধতা দিয়ে গেছে, এই আইনের কথা শুনলে ধর্ষকরাও অনুপ্রাণিত হবে যে আমরা তো ৪ জন পুরুষ সাক্ষী রাহুম না। তাইলে তুই করবি কেমনে? তুই সাক্ষী আনবি কেমনে রে? তোরে যে এটা করলাম আমি,
তুই তো সাক্ষী পাইবি কই? আমরা তো ৪ জন আছি। ৪ দোস্ত আইসা করছি তো করে। আমরা তো সাক্ষী দিমু না। ভাই এই এইভাবে সমাজের ভিতরে মানে একটা ধর্ষণকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে এই আইনটার মাধ্যমে। আপনি কি এই জিনিসটা বুঝতেছেন না নাকি স্বীকার করতেছেন না? উম দেখুন, আমি তো যৌক্তিকভাবেই আলোচনাটা করে যাচ্ছি। এখন ইসলামী আইন অনুযায়ী একজন নারী যথাক্রমে থাকবে তার পিতার হলো মানে দায়িত্বে, তারপর ছেলের দায়িত্বে, তারপর স্বামীর দায়িত্বে, এবং কেউ যদি না থাকে তাহলে সরকার তার অর্থনৈতিক দায়িত্ব নিবে। ভাই ওগুলা একজন নিয়ে ইসলামী যখন শরিয়া কায়েম ওগুলা হবে, নিয়ে একজন নারীকে অর্থনৈতিক কারণে ওগুলা নিয়ে বাইরে যাওয়া এটা আবশ্যিক ভাই, হবে না। সারোয়ার ভাই ওগুলার যদি আপনি আলাদাভাবে আলোচনা করতে চান, এগুলারও আমি বিরোধী। আপনি যেই কথাগুলা বলতেছেন সেগুলোরও বিরোধী। কিন্তু ওগুলা নিয়ে যদি আলাদা আলোচনা করতে চান, আমি আলাদাভাবে আলোচনা করতে পারি। ওগুলা যে কেন খারাপ সেগুলো আমি আপনাকে দেখাইতে পারি। আপাতত আপনি শুধুমাত্র এইটা আমাদেরকে বলেন যে একটা ইনসিডেন্ট ঘটলো যে আপনি বাইরে আছেন। আপনাকে এইজন্য আমি ইনসিডেন্টটা তৈরিও করে দিচ্ছি। আপনি বাইরে আছেন, আপনি চাকরি বা ব্যবসার কাজে বাইরে আছেন। আপনার ঘরে এসে আ কয়েকজন লোক এই কাজটা করে গেছে। ৩ জন লোক এসে করে গেছে। কোন পুরুষ সাক্ষী নাই। আপনার ওয়াইফ দেখছে শুধুমাত্র। আপনার ওয়াইফকে বাইন্ধা রাইখা এই কাজটা করছে তারা। আপনার ওয়াইফ শুধু দেখছে আর আপনার একটা ছোট ছেলে আছে, সেই ছোট ছেলেটা দেখছে। সেই ছোট ছেলেটা অপ্রাপ্তবয়স্ক। সে সাক্ষ্য দিতে পারবে না। ইসলামী আইনে সে সাক্ষ্য দিতে পারবে না। আপনার ওয়াইফ সাক্ষ্য দিতে পারবে না। আপনার ২ মেয়েকে এই কাম কইরা গেছে। ৩ জন পুরুষ আইসা ঢুইকা। এখন তারা কি করবে একটু বলেন তো? দেখুন, আমি এর আগেই মানে এ বিষয়ে বলছি যে আপনি যে ইসলামী আইন শাস্ত্র দেখছেন সেখানে মানে যে ল গুলো আছে, ওগুলা অনেকগুলা ল আছে মানে ইজতেহাদি ল গুলা আছে। আমি যেমন আপনাকে ধরেন আপনি সে যে প্রত্যেকটা আইন ডিএনএ বের করে টেস্টের। দেখাইছি ভাই। আপনি আমার সাথে এগ্রি করছেন যে ইসলামী শরিয়া আইনে এই জিনিসটা আছে। সেই এগ্রিমেন্ট এর পরেই আমি আপনাকে এই প্রশ্নটা করছি। সেই এগ্রিমেন্টটা না থাকলে আমি আপনাকে এই প্রশ্ন করতাম না। তখন আরো রেফারেন্স দেখাইতাম। আপনাদের ইসলামে এই জিনিসটাই বলা আছে। ৪ জন পুরুষ সাক্ষী প্রত্যক্ষ করতে হবে একদম সামনে থেকে সুরমা দানির ভেতরে যেভাবে সুরমা শলাকা ঢুকে যায় সেইভাবে তাদের প্রত্যক্ষ করতে হবে। এটা একদম প্রিসাইজলি বলা আছে। এখন আপনি যদি আবারও সেই ইস্তিহাদি করতে থাকেন, এটা তো তাহলে তো ভাই আলোচনা হবে না। আমি আপনাকে সেই আইনগুলা বিস্তারিতভাবে দেখাবার পরেই আমি এই জায়গাতে আসছি। ইসলামে কোরআনেও যে জিনিসটা আছে যে ৪ জন পুরুষ মানে কোরআনে এই যে আয়েশার উপরে যে ইফকের যে ঘটনা, যে আয়েশার যে মানে গলার হার হারায় গেল, সেইখান থেকে যে আয়াতটা আসছে সেই আয়াতে খুব পরিষ্কারভাবে বলা আছে যে ৪ জন পুরুষ সাক্ষী আনতে হবে। ৪ জন পুরুষ সাক্ষী ছাড়া এই ধরনের মামলা ইসলামে গ্রহণযোগ্য না। এই ক্ষেত্রে কোনো ইস্তিহাদ নাই ভাই। কোরআনের আয়াতে খুব পরিষ্কারভাবে এই জিনিসটা আছে এবং ইসলামী শরিয়া আইনে শরিয়া আইনে পাকিস্তানের যে হুদুদ আইনে এই জিনিসটা খুব স্পষ্টভাবে মেনশন করা আছে। আফগানিস্তানের আইনে খুব স্পষ্টভাবে মেনশন করা আছে ভাই। আপনি যদি এখন বলেন এটা ইজতিহাদি মাসালা, না ভাই এটা ইজতিহাদি মাসালা না। কোরআনের আয়াত আছে, হাদিস আছে এবং ৪ মাযহাবের ফতোয়াগুলাও আছে এবং আমি আপনাকে একটু আগে এক আধুনিক সালাফি আলেমদের ফতোয়া পর্যন্ত দেখাইলাম। এখনো যদি আপনি বলেন ভাই এটার ভিতরে ইজতিহাদ আছে, এইটার ভিতরে তো হ্যাঁ, ইজতিহাদ কিছু ছোটখাটো জিনিস সম্পর্কে থাকতে পারে ইজতিহাদ। কিন্তু যে জিনিসগুলা কোরআন হাদিস দ্বারা সুস্পষ্ট সেই বিষয়ে তো ইজতিহাদের কোনো স্কোপ নাই ভাই। হুম, আমি মানে সেটাই বলতে চাইছিলাম। আপনি যে একটা প্লট দিলেন যে এভাবে যদি মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে যদি মানে গিয়ে প্রমাণ উপস্থাপন না করতে পারে, অবশ্যই এটা মানে সেকুলার আইনেও এটা মানে বিচার হবে না। সেকুলার না, দেশগুলোতেও না তো অনেক অন্যায় ঘটছে, কিন্তু সেকুলার আইনে বিচার অবশ্যই হবে ভাই। সেকুলার আইনে আধুনিক মেডিকেল টেস্ট করা হবে, ডিএনএ টেস্ট করা হবে, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা হবে। অনেক টেস্ট আছে যেগুলা সেকুলার আদালতে খুবই ভালোভাবে গ্রহণযোগ্য। সেগুলি আসলে ইম্পোর্টেন্ট, সবচেয়ে ইম্পোর্টেন্ট। সেকুলার আইনে এই বৈজ্ঞানিক প্রমাণাদি, ভিডিও, অডিও, তারপর হচ্ছে গিয়ে ডিএনএ টেস্ট, থুতু টেস্ট, লালা টেস্ট, তারপর হচ্ছে গিয়ে আঙ্গুলের মা উম মা নখের ভিতরে যে রক্তের ইয়াগুলা থাকে সেগুলা টেস্ট। প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে টেস্ট করা হবে এবং এই টেস্ট গুলাই সেকুলার আইনের সবচাইতে ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, জি। সেকুলার এটা হইতে পারে যে তারপরেও কোনো ধর্ষক ছাড়া পেয়ে যেতে পারে। সেকুলার আইনেও ছাড়া পেয়ে যেতে পারে। এটাও সম্ভব। কিন্তু সেটার পার্সেন্টেজটা অত্যন্ত কম থাকবে ভাই। আপনি নিজেই বুঝতে পারতেছেন এবং যেকোনো মানে বিবেকবান মানুষই এটা বুঝতে পারবে যে সেকুলার আইন প্রটেক্ট করে, একটা মেয়েকে প্রটেকশন এর জন্য যতটুকু সম্ভব ততটুকু করে। তার মানে যত ধরনের টেস্ট দরকার, যত ধরনের সাইকোলজিক্যাল
আ ইয়া দরকার, সাপোর্ট দরকার। সেই সাপোর্ট গুলা সেকুলার সরকার সেই মেয়েদেরকে দেয়। মেয়েদেরকে দেয়ার পরে তারপরে এই বিচারের ভিতরে সেকুলার বিচারের ভিতরে ২-১ টা ধর্ষক ছাড়া পেয়ে যেতে পারে। কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা এটাই থাকে যে মেয়েটা যেন সুবিচারটা পায়। কিন্তু ইসলামী আইনে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ চেষ্টা হইতেছে ধর্ষকটা যেন বাইচা যাইতে পারে। এইটা সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। ভাই আসলে বিষয়টা হচ্ছে এফবিআই রিপোর্ট অনুযায়ী ১৯৯০ সালে আমেরিকায় প্রতিদিন ২,০০০ এর বেশি ধর্ষণ করছে এবং ওই সময়তেই সেখানে এটা নিয়ে অলরেডি আপনাকে আমি বলে ফেলছি যে ধর্মীয় রক্ষণশীল সমাজে রিপোর্টেড ক্রাইম এবং আ মানে সেকুলার গণতান্ত্রিক দেশগুলাতে যেই দেশগুলাতে নারীর অধিকার আছে সেই সমস্ত দেশের রিপোর্টেড ক্রাইম এর পরিমাণে পার্থক্য থাকবে সেটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে গিয়ে রিপোর্টেড আ ক্রাইম এর সংখ্যাই কম থাকে। আরে ভাই আফগানিস্তানে তো রিপোর্টই মানে মানবাধিকার কর্মীদের কাজই করতে দেওয়া হয় না। তাহলে মানবাধিকার কর্মীরা তো জানতেই পারবে না যে কোন জায়গায় কি ধর্ষণ হইতেছে। গ্রামে গঞ্জে তো যাইতেই দিবে না তাদেরকে। একটা নিরপেক্ষ যদি না থাকে, পর্যবেক্ষক যদি না থাকে তাইলে কিভাবে সম্ভব? আমেরিকাতে যেকোনো জায়গাতে আপনি যাইতে পারবেন। যেকোনো জায়গাতে গিয়ে যেকোনো রিপোর্ট আপনি কালেক্ট করতে পারবেন। কোন জায়গায় কবে কার সাথে কি হইছে সবকিছু আপনি কালেক্ট করতে পারবেন। সেখানে ওপেন ফ্রি প্রেস। সেখানে প্রেস গিয়ে সেখানে সংবাদপত্র গিয়ে মানে ফাটায় ফেলবে। পুলিশদেরকে ফাটায় ফেলবে, আইন আদালতকে ফাটায় ফেলবে। কিন্তু আফগানিস্তানে তো ফ্রি প্রেস না। মানে প্রেস ফ্রিডম তো নাই। প্রেস ফ্রিডম কি এটা বোঝেন আপনি সরোয়ার সাহেব? জি হ্যাঁ, তাইলে তো আফগানিস্তানে আমি তো একটা কোনো কথা প্রেস বলি। ফ্রিডম নাই। আফ আফগানিস্তানে তো কোনো প্রেস ফ্রিডম নাই, কোনো বাক স্বাধীনতা নাই। স রাষ্ট্র যেটা বলবে সেটা তাদের ইয়া করতে হবে। আমেরিকাতে, ইউরোপে তো প্রেস ফ্রিডম আছে। মানে এরা তো ফাটায় ফেলবে। সাংবাদিকরা তো সরকারে ধুয়ে ফেলবে। ধুয়ে মেসেজ সাফ করে দিবে যে, "তোরা করছিস কি?" জি। এটা বলে ধুয়ে মেসেজ সাফ করে দিবে। জি, আমি ২ টা কথা বলবো, ২ টা পয়েন্ট বলবো। সেটা হচ্ছে আপনি বললেন যে আমেরিকায় সেখানে নারী স্বাধীনতা, নারী অধিকার আছে। তাহলে আমেরিকায় হলো আমেরিকার লোকজন কোনো নারীকে প্রেসিডেন্ট হিসাবে ভোটে নিযুক্ত করলো কিনা? ২ নাম্বার পয়েন্ট শেখ কি, আহমেদ কি দিদার বুঝি নাই, বুঝি নাই। আমেরিকায় তিনি বুঝি নাই, এবিসি কথা বুঝি নিউজকে নাই। বলছিলেন যে কথা আ বুঝি নাই আপনার। কথা বুঝি নাই। আবার একটু ১ম কথা বলেন। কি হচ্ছে যে বলছেন? আপনি বললেন যে আমেরিকায় নারীর স্বাধীনতা বা অধিকার আছে। তাহলে হলো গত বছর যে নির্বাচন হলো, সেখানে আমেরিকা কোনো নারীকে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করল না কেন ভোটে? ১ নাম্বার মানে পয়েন্ট। প্রেসিডেন্ট ২ হিসেবে নাম্বার পয়েন্ট নিযুক্ত হচ্ছে করলো না কেন? আরে ভাই, প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত তো ওদের রাষ্ট্র ব্যবস্থাতে তো কোনো নাই যে না মেয়েরা হইতে পারবে না। রাষ্ট্র ২ নাম্বার ব্যবস্থা পয়েন্ট বলি। ভাই এটা তো একেবারে ইসের মতো কথা, মূর্খের মতো কথা। সংবিধানে কি এটা লেখা আছে যে মেয়ে হইতে পারবে না প্রেসিডেন্ট? হলো আমেরিকার সংবিধানে কি লো এটা লেখা আছে যে মেয়ে প্রেসিডেন্ট হইতে পারবে না? আমেরিকার কিন্তু এখন সংবিধানে পর্যন্ত এইটা তো লেখা কেউ আছে। নির্বাচন আরে ভাই এটা যদি কিন্তু জনগণ যদি ভোট না দেয় তাহলে এখানে কার কি করার আছে? এটা তো জনগণের উপর। কিন্তু সাংবিধানিকভাবে আইনগতভাবে তো কোনো সমস্যা নেই একটা মেয়ের প্রেসিডেন্ট হইতে। আইনগতভাবে কিন্তু কি এখন কারো পর্যন্ত কোনো তো একজনও নিযুক্ত হলো না। আরে বিষয়টা তাইলে মনে হয় যে ওরাও এটা তো বুঝে। আরে ভাই এটা তো জনগণ যদি যারে ভোট দিবে, সে মনে করেন একটা খাটো লোকরে কেউ ভোট দেয় নাই। মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে খাটো লোকদের কেউ ভোট দেয় নাই। তাতে তো কোনো প্রবলেম নাই। কারণ একজন খাটো লোক গিয়ে দাঁড়াইতে পারে, তারে যদি ভোট দেয় তাহলে সে যাবে সেখানে। প্রেসিডেন্ট হবে। যদি ভোট না দেয় সেটা তো ভোটের উপরে নির্ভর করে। প্রেসিডেন্ট হওয়াটা তো ভোটের উপর নির্ভর করে। কিন্তু আইনগতভাবে তো কোনো বাধা নাই একজন নারীর প্রেসিডেন্ট হইতে আমেরিকার। আমরা আলোচনা করতেছি আইনগত বাধা নিয়ে। আইন নিয়ে আমরা আম আলোচনা করতেছি। আমি সাংবিধানিকভাবে বুঝতে পারছি আপনার কথা। ভাই মা মা আমরা তো জনগণের চরিত্র তো আমরা চেঞ্জ করতে পারব না। কিন্তু আইন যদি এমন হয় যে আইনটা যদি খারাপ হয় তাইলে তো সেইখান থেকে তো খারাপই বের হবে। জনগণ খারাপ হইলে সেখানে আমাদের কিছু করার নাই। মনে করেন একটা এলাকার সব মানুষ চোর। এখানে তো আমাদের কিছু করার নাই ভাই। কিন্তু ওইখানে আইনটা যদি ভালো থাকে তাহলে তো আইনটা দিয়ে আমরা সেই চোরদেরকে ধরার একটা স্কোপ তো আমাদের কাছে থাকবে। কিন্তু আইনই যেখানে খারাপ, জি, আপনার ইসলামের আইনটাই যেখানে খারাপ, যে মেয়েদের প্রেসিডেন্ট হওন যাব না, মেয়েদের এইটা করণ সাক্ষ্য দেওয়ান যাইব না, এই করণ যাইব না, বাইরে যাওন যাইব না, পড়ালেখা করণ যাইব না, হ্যান যাইব না, ত্যান যাইব না। আইনটাই যেখানে খারাপ, আমরা তো সেই আইনটা নিয়ে কথা বলতেছি। আপনি আইনের কম্পেয়ার করেন। আরে আমেরিকাতে মেয়ে মে ম মহিলা প্রেসিডেন্ট হয় নাই। গত হিলারি ক্লিনটন ট্রাই করছে না? ট্রাই করছে তো। সে তো প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাই করছে। এখন যদি তাকে ভোট না দেয় সে কি করার আছে? সেটা তো কারোর কিছু করার নাই। সেটা তো জনগণের উপরে নির্ভর করে। জি, আপনি আমি যেটা একটা ওপিনিয়ন শেয়ার করতে চাই।
হ্যাঁ, সেটা বলুন। হচ্ছে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। বাংলাদেশে কিন্তু অনেকবার নারী হলো ভোটে প্রধানমন্ত্রী হিসেবে জিতেছে। কিন্তু কিন্তু আমেরিকায় এই ইসলামে তো শত, এটা শত নাই। বছরে কিন্তু একবারও ইসলামে তো এটা আমার কথা নাই। আগে শেষ হোক। ইসলামে তো এটা নাই আমেরিকার ভাই। শত আমরা একটু কথা বলি। আমেরিকায় শত, শত বছর হলো এবং সেখানে কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে ভোটে নিযুক্ত হয়নি। এখন আমি মনে করি আমেরিকার লোকদের মানসিকতা এরকম, তারা নারীকে প্রেসিডেন্ট বানাতে চায় না এবং না, না, বাংলাদেশের না, মানুষের ব্যাপারটা এরকম মানসিকতা না। তারা নারীকে দিতে ব্যাপারটা চায়। এরকম না। ব্যাপারটা এরকম না ভাই, ব্যাপারটা এরকম না। বাংলাদেশ, ভারত এই অঞ্চলগুলার মানুষ তাদের দেশকে মায়ের সাথে তুলনা করে। বাংলাদেশ, ভারত এই দেশগুলার মানুষেরা তাদের দেশকে মায়ের মতো হিসেবে দেখে। এই কারণে আপনি দেখবেন বাংলাদেশকে 'আমার সোনার বাংলা' গানটা যখন গায়, মা শব্দটা সেখানে থাকে। ভারতের জাতীয় সঙ্গীত বা ভারতের কথা যখন ভারতীয়রা বলে, মায়ের কথা সেখানে থাকে। কিন্তু আমেরিকাতে সেটা হচ্ছে ফাদারল্যান্ড বলে সেটাকে। আমাদের পিতৃভূমি বলে সেটাকে। ঠিক আছে? আমেরিকান সোসাইটি হইতেছে পুরুষ যে পরিবারের এবং রাষ্ট্রের কর্তা থাকবে সেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস তাদের জন্য। আর বাংলাদেশ, ভারত এই অঞ্চলগুলার কালচার ভিন্ন। এখানে মা হিসেবে দেখা হয়। ভূমিকে, মাটিকে, দেশকে মা হিসেবে দেখা হয়। এই কারণে এই অঞ্চলগুলাতে মেয়েদের প্রধানমন্ত্রী হওয়া বা প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু আমেরিকাতে সেই সম্ভাবনাটা কম। কারণ আমেরিকান সোসাইটি ফাদারল্যান্ড বলা হয়। আপনি জানেন না যে আমেরিকানরা তাদের ফাদারল্যান্ড বলে? বা এই যে ব্রিটিশ শাসনের আগে এই ভারতবর্ষে তো কোনো নারী শাসক ছিল না। সুতরাং এই ধারণাটা তো ব্রিটিশ থেকে আইছে, তাই না কি? না, নারী শাসক ছিল। ভারতে নারী শাসক ছিল। আপনি ঝাঁসির রানীর কথা শোনেন নাই? কোন রানী? ঝাঁসি অনেক শাসক ছিলেন। অনেক মেয়ে শাসক ছিলেন এই যে ভারতে মেয়ে শাসকরা ছিলেন। ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষে ভারতবর্ষে। তৎকালীন হ্যাঁ, ব্রিটিশ শাসনের পূর্বে। ভারতবর্ষের নারী শাসক ছিল। আ উম, আপনাকে আ সরার ভাই, এখন তাহলে আপনাকে আমি একটু বিদায় জানাই। কারণ আমার ছেলেটা অনেক কান্না করতেছে। আপনার সাথে জি, আজকে আর আমি জি। কথা বলতে পারতেছি না। আপনি কি শেষ যদি কিছু বলতে আপনার চান সাথে তাহলে কথা বলে বলেন। অনেক ভালো লাগলো আমার। আপনাকে হ্যাঁ, অবশ্যই শুভকামনা। আপনার সাথে কথা ঠিক বলে আছে। অনেক ভালো লাগলো। আপনি এই ইনশাআল্লাহ জিনিসটা সামনে নিয়ে আরো চিন্তা কথা করবেন। বলবো আমরা। আপনি এই জিনিসটা নিয়ে ঠিক চিন্তা আছে। করবেন। আপনাকে যে প্রশ্নটা করলাম যে এই ৪ জন পুরুষ সাক্ষীর ব্যাপারটা, যে জি। জিনিসটা আমি আপনাকে দেখালাম এবং আমি খুব পরিষ্কারভাবে এই জিনিসটা বলতে পারি যে আল্লাহর যে বিধানটা খুবই বাজে, খুবই নোংরা। এই বিধানে কোনো মেয়ে তা আসলে সুবিচার পাবে না।